গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ভ্লগ। কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আজকের বারটি ছিল সোমবার। এখন সময় হয়েছে প্রায় 6:30। ঘুম থেকে উঠে সমস্ত কাজ ফাজ সেরে আমি আগে এদিকে জামা কাপড়টা কেচে দিচ্ছি। ভীষণ পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। আর যেহেতু নিম্নচাপ আসার কথা ছিল বা নিম্নচাপ শুরু হয়ে গেছে, কদিন কিন্তু এক নাগাড়ে বৃষ্টি থাকবে। তবে জামা কাপড় তো না ধুলে চলবে না। ঘরে ওই গাদা মেরে রাখলে আমার একেবারেই ভালো লাগে না, বা একেবারে অপছন্দের একটা জিনিস এটা। জামা কাপড় ধোয়া থাকুক, অগোছালো থাকুক, তবে ধোয়া থাকুক, আমার এরকম মনে হয়। সেই মতন আগে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে আমি ভালো করে ধুয়ে কমফর্ট জলে ভিজিয়ে দিচ্ছি। আমি স্নান সেরে ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি। তারপর এসে 1 কাপ মতন চা করে নিয়েছি নিজের জন্য। সঙ্গে 3টে ডিম সিদ্ধ দিয়েছিলাম। 3টে ডিম সিদ্ধ দিয়ে নিয়েছিলাম। বাবানের পাপা খাবে, বাবানকে দেবো একটা, আর একটা আমি খাবো, কারণ আমি এখনও পর্যন্ত কিছু খাইনি। সকালবেলা একটা ডিম সিদ্ধ খেলে অনেকটা এনার্জি পাবো। আর বাবানের দাদু আছে বাড়িতে, তবে ওনাকে দেবো না, কারণ ওনার 2 দিন ডিম সিদ্ধ দেওয়ার পর থেকে অ্যালার্জি বেরিয়েছে। ওনার যে ডিম সিদ্ধতে অ্যালার্জি আছে সেটা আমি জানতাম না। আমি এই বাড়িতে আসার পরই জানতে পারি যে ডিম খেলেও নাকি অ্যালার্জি হয়। আগে জানা ছিল না। তবে যার যার রোগ তার কাছে, আমরা তো কাউকে দেখে কিছু বুঝতে পারি না। সেই মতন ওনাকে আর দিচ্ছি না, উনি বারণ করলো। আমি এদিকে চাল ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে নিয়ে ভাতটাও বসিয়ে দেব। বেশ অনেকটা টাইম পেরিয়ে গেছে, এখন আমি ভাত বসাইনি, তাই ভাবলাম ভাতটা আগে করে নিই। আর ওয়েদারটা দিকে তাকালে মনে হচ্ছে না বেলা হয়ে গেছে, কিন্তু ঘড়ির দিকে তাকালে অনেক বেলা হয়ে গেছে। অনেকটা লেট হয়ে গেছে আজকে ভাত বসাতে। তারপর এখানে তড়িঘড়ি আমি কড়াইতে তেল চাপিয়ে তেল গরম করে আমি বসিয়ে দিচ্ছি মাছ ভাজা। আজ ছিল কিছু কাতলা মাছ, ছোট কাতলা মাছের বাচ্চা নিয়ে এসেছিল বাবানের বাবা, বাজার থেকে কেটে এনেছিল। সঙ্গে কয়েকটা মাছের মাথা ছিল, মানে একটা কাতলা মাছের বড় মাথা নিয়ে এসেছিলো, সেটা 8 টুকরো হয়েছিল। বাবানের বাবা আমায় বলছিল যে বাজার থেকে যখন মাছ কিনতে যাই, বললো একটা বড় মাছের মাথা পেয়েছি, সঙ্গে 8 টুকরো হয়েছে, সেটাই নিয়ে এসেছি। আর সঙ্গে ওই মাছ নিয়ে এসেছিলো একটা ছোট মাছ, চারাপোনা আর কি। তারপর আমি এখানে সবজিগুলো বানিয়ে নিয়েছি যেগুলো প্রয়োজন। আমি এখানে আলু কেটে নিয়েছিলাম, সঙ্গে আদা কেটে নিয়েছি, আর কিছুটা আমি এখানে টমেটো কুচিয়ে নিচ্ছি। এটা দেবো আমি হচ্ছে মুগ ডালের ভেতর। মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু বেশ ভাল লাগে খেতে। মায়ের হাতে রান্না ভাল লাগে, বা অনুষ্ঠান বাড়িতেও কিন্তু খুব ভালো করে। তেমনি আমি এখানে অনুষ্ঠান বাড়ির মতন করে আজ ভাবছি রান্না করব। টমেটো কুচিয়ে নিয়েছি, কিছুটা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সঙ্গে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম ছুলে, সেটিকে গ্রেট করে নিচ্ছি। এখানে ভালো করে আমার যে গ্রেট করার মেশিনটা আছে, চপারটা আছে, ওটা দিয়ে চপ করে নিয়েছি আমি পেঁয়াজগুলি। তারপর আমি শুকনো মুগ ডাল ভেজে নিয়েছিলাম একটি তেজপাতা দিয়ে, সেগুলিকেই এখন নামিয়ে নিয়ে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। এই সাইডের কড়াইতে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, খানিকটা লবণ দিলাম, ঢাকা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয়ে যাবে। এর মধ্যে আমি বাবানের দুধটাও জালে বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে যে কড়াইটিতে মাছ ভেজেছিলাম, সেই কড়াইটিতে তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা আর কুচিয়ে নেওয়া রসুন ও পেঁয়াজ দিয়ে দিয়েছি। সেটিকে ভালো করে ভেজে নিয়ে কিছুটা আদাও আমি গ্রেট করে দিচ্ছি এর মধ্যে। তারপর দিয়েছিলাম কেটে রাখা, মানে কুচিয়ে রাখা টমেটো, আর যে কুচিয়ে নিয়েছিলাম লঙ্কাটা, সেটিকে দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নিয়ে আমি এর ভিতর দিয়ে দিয়েছি হচ্ছে মাছের মাথা। তার সঙ্গে আমি এখানে একটুখানি ভাজা মশলা অ্যাড করেছিলাম, যেমন ছিল ধনে আর জিরের গুঁড়ো, শুকনো খোলায় ভেজে সেটা গুঁড়ো করে দিয়েছিলাম। তারপর সিদ্ধ করা ডালটা দিয়ে খানিকটা কুচিয়ে নেওয়া ধনে পাতা, সঙ্গে কিছুটা ঘি দিয়েছিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এখানে মাছের ঝোলটা করব, সেই কারণে এখানে আরেকটি কড়াই চাপিয়ে আমি তার ভিতর তেল দিয়ে একটু হলুদ দিয়ে আলুগুলিকে আগে ভেজে নিচ্ছি।
কাঁচা আলু দিয়ে মাছের ঝোলটাও ভালো লাগে, তবে মাছের ঝোলের মধ্যে আলুটা ভেজে দিলে আলুর ফ্লেভারটা যেন বেশি পাওয়া যায়, একটা অন্যরকম ফ্লেভার আসে। সেই কারণে আমি ম্যাক্সিমাম মাছের ঝোলে আলুটা ভেজেই দেওয়ার চেষ্টা করি। আবার অনেক সবজিতে আছে আমি কাঁচাও দিই, মানে একবারে ভেজে আমি পোড়ন দিই। তারপরে এখানে আমি পেস্ট করে রাখা মশলা দিয়েছিলাম, আদা জিরে বাটা, আর ছিল কিছুটা পাকা পাকা লঙ্কা আর একটা টমেটো। মাছগুলো দিয়ে কষিয়ে নিয়ে মানে মাছের মাথা আর কয়েক পিস মাছ ছিল সেগুলি দিয়ে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিয়েছিলাম। এদিকে ফুটছে আমার মাছের ঝোলটা, আর আমি এদিকে কিছু কাজ সারছি। যেমনি এই যে আমার যে কাউন্টার টপটার ওপর মশলাগুলো ছিটে ছিটে যায়, বা সবজি কাটার সময় অনেক কিছু নোংরাগুলো উড়ে উড়ে যায়, সেগুলিকে ভাবছি হালকা হাতে এরকম আমি প্রত্যেকটা দিন পরিষ্কার করার চেষ্টা করি, রান্না অর্ধেক কড়াইতে থাকতে থাকতে বা উনানে থাকতে থাকতে। এদিকে আমার বাবানের হাতে দুটো জুতো দেখছেন, ওগুলি কাল বাজার থেকে আনা হয়েছে, মানে বাজারে যাওয়া হয়েছিল পুজোর শপিং করার জন্য, সেখান থেকে ওর জন্য ওই জুতোটা আনা হয়েছে, ও এক্ষুনি পরবে। কাল তো পরার পর আর খুলবে না, তো সেই মতন এখন বায়না জুড়েছে আমায় পরিয়ে দাও। সেই মতন ওর কথা রাখতে হলো, পরিয়ে দিলাম। তবে ওটা বোধহয় আর পুজো অবধি যাবে না, ও যে এত পছন্দ হয়েছে জুতোটা সেটা আর বলার মতো না। তো সেই মতন ও নিয়ে রীতিমতো আমার কাছে এসে বলছিল পরিয়ে দিতে, পরিয়ে দিয়েছি। আর এদিকে তারপর আমি কিছু বাসন ধুয়ে নিচ্ছি। আর এর মাঝে এই বাসন ধোয়ার আগে আমি কিন্তু প্রচুর কাজ করেছি, যেমনি আমার বাবানকে খাওয়ানো, স্নান করানো, সঙ্গে বাবানের দাদুকে খেতে দেয়া, বাবানের পাপাকে খেতে দেয়া। তো এই কাজগুলো আমাকে অফ ক্যামেরাতেই করতে হয়েছে, সমস্ত কিছু তুলে ধরা সম্ভব না, যতটা পারি তুলে ধরি। তো তেমনি আমি ওই কাজগুলো সেরে এসে এখানে বাসনগুলো মেজে নিচ্ছি বা ক্লিনিংয়ের কাজগুলো সারছি। ক্লিনিংয়ের কাজগুলোর মধ্যে যেমনি আমি শুধু হালকা একটা কাপড় দিয়ে আমি ডাস্ট করে নিয়েছিলাম, বা নোংরা যে চারি সাইডে পড়েছিল সেগুলিকে মুছে নিয়েছিলাম। এখন সাবান স্কচব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সামনে পুজো, পরিষ্কারের তাড়াটা একটু বেশি। এই দেখুন না, এই রান্নাঘরের যে গ্রিল বা রান্নাঘরের যে জানলাটা রয়েছে, ওটি কাল আমি খুব ভালো করে পরিষ্কার করেছি। তবে আজ আমি রান্না করার পরপরই এগুলিকে মুছে নিচ্ছি, নয়তো ভীষণ কষ্ট হয়ে যায় যখন আমি এগুলোকে পরিষ্কার করি, তেল ছিটে পড়ে যায়। তবে আমি 4 মাস এই ঘরে রান্না করিনি, এই কদিনে যে এত তেল ছিটে পড়েছে আমি বুঝতে পারিনি সেটা। আমি যখন রান্না করতাম, আপনারা হয়তো দেখবেন, যারা যারা আগে আমার ভিডিও দেখেছেন, আমি কিন্তু হালকা হাতে ওগুলোকেও মুছে নিতাম, তাই খুব একটা তেল চিটে হতো না। তবে এই কদিন আমি রান্না করিনি, খুব তেল চিটে হয়ে গেছে। এদিকে ডাইনিংটাও আমি ভালো করে ক্লিন করে নিলাম, যেহেতু সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ অনেকটা সকালবেলাতে লেট হয়ে গেছিলো খেতে, তাই আমরা অনেকটা সকাল সকাল খেয়ে নিয়েছিলাম। আর বাবান এদিকে আমার পেছন পেছন ঘুরছে, ওর নাকি হাত কেটে গেছে। প্রত্যেকটা দিন হাতের থেকে একটু করে কিছু একটা করে নিয়ে ব্যান্ডেড লাগিয়ে দাও ওকে, এই হয়েছে ওর বায়না। তো সেই মতন ওইখানে কান্না করছিল। তবে ওর সমস্ত কিছুতে প্রশ্রয় আমি দিই না, যতটুকু প্রয়োজন ততটুকু করি, কারণ সমস্ত কিছুতে যদি আমি প্রশ্রয় দিই, ও কিন্তু প্রশ্রয় পেতে থাকবে, ভাববে মাম্মাম আমি যা বলবো তাই শুনবে। তাই ও যা বলবে সেটা সবসময় পাত্তা না দেওয়াই উচিত আমার মনে হয়। বাচ্চারা সবসময় প্রত্যেকের কাছ থেকে সিম্পাথি আদায় করতে চাই, যে তার পেছনে আমরা যাতে সিম্পাথিটা দেখাই বা তাকে আমরা সময় দিই। কিন্তু হ্যাঁ, অবশ্যই তাকে সময় দেবো সে যখন ন্যায্য কিছু করবে। এই যে প্রত্যেক দিন ও এরকম হাতের নখের কাছে একটুখানি খুঁটে নিয়ে বলে যে আমার কেটে গেছে, আমাকে ব্যান্ডেড দাও, প্রত্যেকটা দিন আমি দিই, তবে আজ আমি দিইনি। ভাবতাম ওর অভ্যেস পাল্টে যাবে, তবে এখন খুব বাজে অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। বাবানের পাপাও বকাবকি করছে, প্রায় প্রচুর ব্যান্ডেড ওইভাবে নষ্ট করে, তাই আর ওকে দিচ্ছি না। এদিকে আমি অনেকটা কথা বলতে বলতে কাজগুলো আগিয়ে গেছে। যেমনি আমি ঘরের বেডশিটটা চেঞ্জ করে নিলাম, 2-3 দিন হচ্ছে বেডশিটটা চেঞ্জ করা হয় না, ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে ফেলি। হাতে খুব একটা সময় নেই, আবার আছেও বলবো না, 2:30 বাজে। এর মধ্যে আমি 2টোর মধ্যে মূলত আমরা স্নান করে খাওয়া দাওয়া করে ফেলি। আমার যেহেতু সকাল সকাল স্নান হয়ে যায়, আমি দুপুরবেলা আরেকবার স্নান করি। আর আজ যেহেতু সকালে খাওয়া দাওয়া হয়নি, এই দুপুরবেলাতেই খাওয়া দাওয়া হয়েছে সকলের, তাই আজ আর কিন্তু খাওয়া দাওয়ার তাড়াটা ছিল না। এদিকে বাবানের বিছানাটা করে দিয়েছি, বাবান জানে এখানে আমার বিছানা, এখানে গিয়ে আমায় শুতে হবে। ওকে বিছানা করে দিয়ে আমি এদিকের কাজগুলো সারছিলাম। ও ঠিক ওর জায়গা মতন গিয়ে ওর বিছানায় গিয়ে শুয়ে পড়বে, ও জানে এটাই আমার বিছানা, কারণ ও ছোটোবেলা থেকে এরকমভাবেই শুয়ে আসছে। ও বললো ঘুম পাচ্ছে, তবে আমি জানি ও এখন ঘুমোবে না, কারণ ওর চোখে একটুও ঘুমের প্রভাব নেই, ও শুধু দুধের নেশা পেয়েছে, তাই ও গিয়ে শুয়ে পড়েছে দুধের বোতলটা নিয়ে।
ও কাউ মিল্ক খায়, তো গরুর দুধ খায় আর কি, সেটা দিয়েছিলাম, ওটা নিয়েই ও শুয়ে পড়েছে। আর যেহেতু পুজো চলে এসছে তাই কিন্তু একটু স্কিন কেয়ার করতে হয়। যেমন আমি খুব একটা ফেসিয়াল করি না, খুব মানে ফেসিয়াল করিই না, তাই ভাবলাম একটু ঘরোয়া টিপস ফলো করি। এদিকে একটা টমেটো নিয়ে আমি ভালো করে স্ক্রাব করে নিচ্ছি। আমরা সকলেই জানি টমেটো প্রচণ্ড পরিমাণে ভিটামিন আছে, আর ভিটামিন সি কিন্তু আমাদের শরীরের পক্ষে প্রচুর উপকার। শরীর খাওয়াতেও যেমনি ভালো, তেমনি কিন্তু আমাদের শরীরের উপরে লাগালে বা স্কিন ব্রাইট করতেও সাহায্য করে। খুব একটা ব্রাইট করবে না, তবে টমেটো খুবই উপকার, ভিটামিন সি যেহেতু থাকে ওতে। আর এদিকে আমি স্নান সেরে নিয়ে তারপর ফ্রেশ হয়ে নিয়ে আমি কিছুটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম ল্যাকমির, তারপর সিঁদুর পরে নিচ্ছি। আর এখানে এই যে বললাম ঘুমোবে না, এই যে এনাকে দেখুন এখন খেলা করছে, এখনও চোখে কিন্তু ঘুম নেই, খেলা করেই যাচ্ছিল। এরপর ওকে নিয়ে গেছিলাম টিউশনি, সেখান থেকে এসে আমি এখানে চা করে নিয়েছি। বাবানের দাদু, বাবানের পাপা সঙ্গে আমার জন্য কিছুটা চা করে নিয়েছি। আর চাট না হলে তো আমার একেবারেই চলে না, নইলে এক্ষুনি মাথা ধরবে। চা কতক্ষণে খাবো? বাবানের পাপা আমায় বললো কিছু একটা মাখো বা কিছু একটা করে দাও, আমার খিদে পেয়েছে। আমি ভাবলাম বেশ কিছুদিন মুড়ি দিয়ে চা খাই না, চলো আজ মুড়ি দিয়ে চা খাওয়া যাক। সেই ভেবে একটু ভুজিয়া নিয়ে এসে আর কিছুটা সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে আমি পুরো মুড়িটা মাখিয়েছিলাম। ভারী ভাল লাগে কিন্তু এইভাবে খেতে। আমার সেজো দাদু বাড়ি যখন আমি যেতাম, তাদের বাড়িতে গিয়ে দেখতাম তাদের মুখরোচক খাবার হচ্ছে মুড়ি ও সর্ষের তেল, আর কিছু তাদের লাগে না। তেমনি আজও আমি যখন সর্ষের তেলটা দিয়ে মুড়িটা মাখছিলাম, তাদের কথা খুব মনে পড়ছিল। বাবান ঘুমিয়ে পড়েছে, যেহেতু দুপুরবেলা ঘুমায়নি তাই কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমার কিছু ঘরের কাজ ছিল, যেমনি কিছু জামা কাপড় ধোয়া ছিল, সেগুলিকে আর ভাঁজ করে উঠাতে ইচ্ছা করছিল না, তবে ভাবলাম না আর লেট করলে চলবে না, এগুলিকে তুলে ফেলি। সেই কবে ধুয়ে রেখেছি এগুলিকে আগে তুলে ফেলি। যেমনি কয়েকটা শাড়ি ছিল, এই শাড়িটা আমার ননদ পরেছিল, সেই শাড়িটা ভাঁজ করে রাখছি। ব্লাউজটা যখন ভাঁজ করছিলাম ভারী দুঃখ লাগছিল, কারণ ব্লাউজটা আমার গায়ে এখন আর হয় না। অনেক ব্লাউজ আছে আমি বানিয়েছিলাম আগের বার পুজোতেই, বা কয়েকদিন আগে বেশ শাড়ি কিনতাম আর ব্লাউজ বানাতাম, তবে ব্লাউজগুলো গায়ে হচ্ছে না, খুব দুঃখ লাগছে। তাই ভেবেছি এবার পুজোতে ব্লাউজ বানাবো না, ভেবেছি রেডিমেড ব্লাউজ কিনে নেব শাড়ির ম্যাচ করে, যাতে শাড়ির সঙ্গে যাই, তেমনি ব্লাউজ পরলে পরে অন্তত দুঃখ থাকবে না যে আমার মাপের বানানো ব্লাউজ আমার গায়ে হচ্ছে না। আর যেমনি কিনতেও যেমনি টাকা লাগবে, তেমনি আমার কাপড় দিয়ে আমাকে বানাতেও ঠিক ততটাই টাকা লাগবে। খালি খালি আমার টাকা ওয়েস্ট করেও লাভ নেই। কিন্তু খুব দুঃখ লাগে যখন আমি ওই ব্লাউজগুলো দেখি, ব্লাউজে ম্যাচিং করে শাড়িগুলোও আমি ঠিকঠাক পরতে পারি না। তবে যাই হোক, আজ অনেকটা বড় ভিডিও হয়ে গেছে, আজ তবে আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।